অস্ত্র দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। না, আর পাহাড়িরা অস্ত্রকে ভয় পায়। এভাবে পাহাড়ের উপরে ভাগাড়টা করা উচিত হয় নাই। কোনো একটা সমতল স্থান দেখে ওখানে প্ল্যান প্রোগ্রামের সাথে এটা করা উচিত ছিল। তো কষ্টটাই যে বিষয়টা হচ্ছে ডানে বামে ময়লার উপর থেকে পড়ার পর যে ছড়িয়ে যায়, ওই ময়লাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, আমার বেসিক্যালি হচ্ছে আমরা রাঙামাটির, আমার দাদু হচ্ছে রাঙামাটিতে ইয়া করছে, বাট খাগড়াছড়িতে হচ্ছে আমাদের পুরা বংশ, পুরা গোষ্ঠী। বাংলাদেশের সবচাইতে পরিষ্কার শহর আমার কাছে রাঙামাটি। আমি যতবার গেছি একটা ময়লা পাইনি রাস্তায়। এটার কারণ এখন পাবেন এখন পাবেন, জনগণ বেশি। ইভেন আপনি রাঙামাটিতে ঢুকার সময়ই পাবেন ঠিক হাতের বাম সাইডে ময়লার ভাগাড় করছে, যেটা অ্যাকচুয়ালি এভাবে পাহাড়ের উপরে ভাগাড়টা করা উচিত হয় নাই। কোনো একটা সমতল স্থান দেখে ওখানে প্ল্যান প্রোগ্রামের সাথে এটা করা উচিত ছিল। সেটা আবার খাগড়াছড়িতেও আছে। যখন খাগড়াছড়ি মেইন শহরে মাটিরাঙ্গা হয়ে মেইন শহরে ঢুকে খাগড়াছড়িতে, তো খাগড়াছড়ির মেইন শহরে ঢুকার সময় আলুটিলা যে এলাকাটা, ওটা পার করলেই একটু সামনে গেলে হাতের ঠিক বাম সাইডেই সেম পাহাড়ের উপরে ওই ময়লার ভাগাড় করছে। তো যেটা একটা সমস্যা, সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে বা ধুলা বাতাস আসতেছে, এই ময়লাগুলা কিন্তু নিচে পাহাড়ের নিচে যে ছড়া আছে, পানির ছড়া, ওখানে যে মিশতেছে, এবং মিশার কারণে যেটা হচ্ছে পানি দূষিত হচ্ছে। এবং এটার লাইভ আমি উদাহরণ পেলাম হচ্ছে 2022-এর দিকে, যখন আমরা প্রথম খাগড়াছড়িতে শিফট হই। আমার এমনিতে জন্ম বড় হওয়া এই ঢাকা মিরপুর 14-তে, যেহেতু আমার বাবা বাংলাদেশ নেভির প্রথম ব্যাচ ছিল, এবং সেই সুবাদে হচ্ছে আমার মিরপুর 14 নেভি কলোনিতে জন্ম। তো সে কারণেই বলতেছি আর কি, যে ঢাকা থেকে 2021-এর শেষের দিকে আমরা প্রথম খাগড়াছড়িতে শিফট হই। তো ওই শিফট হওয়ার পর দেন হচ্ছে আমার যে কাজিনরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করে, ওই পিকনিকের সময় আমরা ওই ছড়ার ভিতর দিয়ে হচ্ছে একটা সুন্দর গোপন আমাদের একটা আড্ডাখানায় আমরা যাই, যেখানে ছোট একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণা পর্যন্ত হচ্ছে প্রায় 5 কিলোমিটার দূরত্ব। এই 5 কিলোমিটার আমার হাঁটতে, শুধু আমি না, আমার সাথে যারা ছিল প্রত্যেকেরই পা চুলকাইছে, জাস্ট ওই পানির মধ্যে আমাদের পা লাগার কারণে। এবং সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমার কাছে ভিডিও আছে, তো কষ্টদায়ক যে বিষয়টা হচ্ছে ডানে বামে ময়লার উপর থেকে পড়ার পর যে ছড়িয়ে যায়, ওই ময়লাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা খুবই কষ্টকর ছিল। এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে না এখানে? হ্যাঁ, ওখানে প্রোটেস্ট এখন ইদানিং হচ্ছে। অনেকে নিজেরা হচ্ছে নিজেদের এলাকার ছড়া পরিষ্কার করতেছে। বাট খাগড়াছড়ির ওই মেইন যে ময়লার ভাগাড়টা, ওইটা নিয়ে স্টিল না কোনো প্ল্যান এখনো পাস হয় নাই। সবাই কথা বলতেছে, বাট এখনো কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি। ব্যারিস্টার সুমন রাস্তায় দাঁড়ায় এত ভিডিও করলো, ওইখানে যে একটা ভিডিও করতে পারলো না। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের পাহাড় সম্বন্ধে মানুষের অনেক অজ্ঞতা আছে স্টিল নাও বাংলাদেশে। স্টিল নাও অনেক অজ্ঞতা আছে। তারা লাইক অন্যান্য, যেমন আমাদের ওইখানে স্যাটেলার বাঙালি নামে একটা ইস্যু আছে, যে ইস্যুর কারণে আমি অনেক রিপোর্ট করছি। আমি যখন জার্নালিস্ট ছিলাম তখন নিউজ টুডের হয়ে আমি ওই পাহাড়ি বাঙালিদের যে প্রবলেম, ওগুলো নিয়ে অ্যাসেম্বলি করতে গেছিলাম। আমি জানি এরকম হচ্ছে। এবং এইগুলার কারণে যারা বর্তমান প্রজন্ম, তারা তো বিভিন্ন স্যাটেলাইটদের সাথে পাহাড়িদের সংঘর্ষের মূল কারণটা কি তোমার কি মনে হয়? যখন আমি ঢাকায় ছিলাম তখন তো দূর থেকে অনেক কথাই শুনতাম, যেগুলা আমি আবার হচ্ছে লাইক কথা শুনে বিশ্বাস করা মানুষ না, নিজের চোখে এবং কানে না শুনে, সামনাসামনি না দেখে বিশ্বাস করা মানুষ না। তো অনেক কথাই শুনতাম, জানতাম। তো আমি যখন ওখানে যাওয়ার পর কিছু কিছু ঘটনা আমার সামনে ঘটে। যেমন জুলাইয়ের পর হচ্ছে যে দাঙ্গা ফাসাদ গুলা হয়, এগুলা তো চোখের সামনে হয়েছে বলতে গেলে। সরি, প্রথম জুলাইয়ের সময় হচ্ছে, তখন আমি ঢাকাতে ছিলাম। ওই দাঙ্গা ফাসাদে আমি ছিলাম না। আমি দ্বিতীয়বারে গত বছরে আমি যখন ছিলাম, আমার সামনে যে ঘটনাগুলো ঘটে, যেমন অনেক তথ্য লুকানো হয়েছে।
মানে তথ্য লুকিয়ে হচ্ছে সংবাদ মাধ্যমে ছাড়া হয়, আমাদের জাতীয় সংবাদ মাধ্যমে হচ্ছে তথ্যগুলা প্রচার করা হয়, যেটা আমাকে খুব কষ্ট দিছে। যে পাহাড় সম্বন্ধে কেন এত বৈষম্য, পাহাড়কে সামরিক শাসনেই বা কেন থাকতে হবে? এখানে সামরিক মানুষ থাকবে, ওখানে দেশের একটা সার্বভৌমত্বের বিষয়ের উপর ভিত্তি করে যেহেতু এটা বর্ডার জোন, ওইখানে সামরিক বাহিনী থাকবে। কিন্তু সামরিক বাহিনী থাকা আর সামরিক দ্বারা হচ্ছে আপনার পরিচালনা করা বা সামরিক শাসনের মাধ্যমে হচ্ছে পরিচালনা করা, দুইটার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। মানে তোমাদের ওখানে কি আরবি ল চলে? এক প্রকার বলতে গেলে সেটাই। কেননা একটা বিষয় আমি যদি বলি, চেয়ারম্যান আছে, ওইখানে সরকারি প্রতিনিধি আছে, তোমাদেরও সরকারি প্রতিনিধি আছে, তোমাদেরও মানে পাহাড়ের যারা তারাই তো ওইখানকার সরকারি প্রতিনিধি। ওখানে যাওয়ার পর আমি দেখলাম সব হচ্ছে লাইক উপরে একটা ওই যে আমরা বলি না যে ধরেন বইয়ের একটা মলাট আর কি, বইয়ের একটা মলাট, ওই মলাটটা দেখানো উপরের খুব চাকচিক্য, কিন্তু ভিতরে যখন পুরা গল্পটা পড়া হয় বা ওই পড়াগুলা পড়া হয় তখন বোঝা যায় যে হ্যাঁ এই চাকচিক্যটা কিছু না, এটা জাস্ট একটা বই, ওইটা খালি চাকচিক্যই। আমি যখন গেছিলাম রিপোর্ট করার জন্য, আমাকে আর্ম ফোর্সের একটা ক্যাম্পে ওঠানো হয়েছিল এবং তারা আমাকে নিয়ে কয়েকটা জায়গা ভিজিট করাইছে, লাইক ধরো কিছু মন্দিরে নিয়ে গেছে বৌদ্ধদের, যেখানে আন্ডারগ্রাউন্ড দেখাইছে, যেখানে এমন এমন কিছু ইকুইপমেন্ট ছিল ওদের হাতে যেগুলো ইনফ্যাক্ট আর্মিদের কাছেও নাই, এবং অনেক টুরিস্ট সহ অনেক স্যাটেলাইটদেরকে ওরা প্রায় অপহরণ করে নিয়ে যায়। এই ধরনের অনেক ইস্যুজও আমাকে শুনাইছে। এটা তো আমি এক সাইড থেকে শুনছি, ইনফ্যাক্ট পাহাড়িদের সাইড থেকে আমার শোনার সৌভাগ্য হয়নি। আমাকে স্যাটেলার আর আর্মি এই দুই পক্ষ মিলে আমাদেরকে যা দেখাইছে আমরা তাই দেখছি। আমরা ইনফ্যাক্ট 15-20টা পত্রিকার থেকে গেছিলাম। তো ধরো এটা হচ্ছে ওদের একটা ছিল, সরকারের একটা অ্যাটেম্প ছিল, বাসেসের পক্ষ থেকে গেছিলাম আমরা। তোমাদের পক্ষ থেকে কেন এরকম অ্যাটেম্প হয় না যে জার্নালিস্টদেরকে কেন তোমরা ডাকো না, ডেকে দেখাও না যে ভাই আমাদের কাছে এই হচ্ছে, এই আসল ঘটনা, এটা নিয়ে লেখেন? এই অ্যাক্টিভিটি গুলো কি তোমাদের পক্ষ থেকে হয়? এই অ্যাক্টিভিটি আমাদের পক্ষ থেকে হয়, যায়, অনেকে যায় বলবো সেটা না, ধরেন কয়েকজনই যেতে পারে, মানে কয়েকজনই কানেক্ট করতে পারে। এবং একটা যখন সাংবাদিক আপনার পাহাড়ে যায়, এটা সরাসরি মনে করেন যে কোনো না কোনো দিক থেকে এটা আর্মিরা জেনে যায়, সেটা স্যাটেলার বলি বা যে কোনো তাদের জেনে যায়। তো দ্যাটস ওয়াই মনে করেন যে আমাদের পক্ষ থেকে যে আমরা কথাগুলা বলবো যে এইখানে এই জিনিস ঘটতেছে বা দেখাবো, ওইটা ওভাবে করে দেখানো হয় না। তো দ্যাটস ওয়াই যে গোষ্ঠীগুলো ওইখানে গড়ে উঠছে, এই যে চাঁদাবাজির যে একটা বিষয় এখানে আছে, এখন আমাকে একটা নর্মাল জ্ঞানে আমি জাস্ট একটা যেটা আমি দেখলাম বা বুঝলাম যে ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওকে ঠিক আছে, আর্মি এত শক্তিশালী, আমাদের বাংলাদেশ আর্মি, তারা ওইখানে এগুলা রুখে দাঁড়ানোর জন্য সচেষ্ট আছে। আজকে স্বাধীনতার আমরা 55 কি 56 বছরের বয়সে সম্ভবত আসলাম, তার মধ্যে হচ্ছে পাহাড়ের ইস্যু 80s থেকে, পাহাড়ের যে ইস্যুটা 80s থেকে, যখন থেকে লাইক সেটেল করা হচ্ছিল বিভিন্ন উদ্বাস্তু অঞ্চল থেকে মানুষজন, বলতে মেজর জিয়ার আমল থেকে, মেজর জিয়ার আমল থেকে, রাইট। মেজর জিয়ার রহমান কিছু কুমিল্লা এবং কিছু এমন কিছু ব্যক্তিদের ওখানে সেটেল করছে যারা বেসিক্যালি অপরাধী, দণ্ডপ্রাপ্ত অপরাধী, এক্স্যাক্টলি। এবং তাদেরকে ওইখানে সেটেল করার মানে হচ্ছে দূরে থাক, ভালো হয়ে যা, বিষয়টা এরকম হয়ে গেছিল, এরকম ছিল। কিন্তু এরকম কিছু হয় না যে চোর যেখানে যায় সেখানে সে চুরি করে। তো ওরা ওইখানে যে বেসিক্যালি ওই পাহাড়িদেরকেও চুরি শেখানো শুরু করছে, বাটপারি শেখানো শুরু করছে, কিভাবে গাছ কেটে উজাড় করা যায়, কিভাবে বন কেটে উজাড় করা যায়, কিভাবে স্মাগলিং করা যায়। কারণ আমি যতটুকু জানি পাহাড়িরা অনেক অনেক সভ্য, অনেক নরম, তাদের এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত। বাট
বর্তমান যুগের উপর ভিত্তি করে, যেহেতু আমি সব রকম মানুষের সাথেই চলে বড় হওয়া, তা সেক্ষেত্রে ভালো মন্দ সব জায়গায় আছে। আচ্ছা, আমি বলবো না যে আমাদের মানুষ 100 ভাগ খুব মানে লাইক ফেরেস্তা, আমি এটা বলবো না। ভালো মন্দ লাইক সব জায়গায় আছে। বাট যে দলীয় যে বিষয়টা, চাঁদার যে বিষয়টা বলতেছিলাম, এত বছর মানে 80-র দশকের পর থেকে এখন তো 2026, প্রায় 46 ইয়ার্স। তা আমি যদি প্রথম 20 বছর ধরি যে হ্যাঁ তারা স্টাডি করছে, আমাদের বাংলাদেশ আর্মি পাহাড় সম্বন্ধে স্টাডি করছে, দেন বাকি যে 26টা বছর, 2000 সাল থেকে এখন 2026, প্রায় 27 বছর। তো এই 27 বছরে ওরা কি এটার কোনো সমাধান বের করতে পারেনি? 27 বছর কিন্তু সমাধান অনেক ওদেরকে বের করতে শুনো অর্ণব, এটার সমাধান ওরা বের করতে অবশ্যই পেরেছে, কিন্তু এটার সমাধান পার্শ্ববর্তী দেশ কখনোই করতে দিবে না। তোমাকে এটা বুঝতে হবে। পার্শ্ববর্তী দেশ যদি এটার সমাধান যদি হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের যে একটা একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করে, এই আনরেস্ট সিচুয়েশন তৈরি করার হাতিয়ারটা নষ্ট হয়ে যাবে। তুমি দেখো ইউনিট সরকারের আমলে কিন্তু খুব বেশি আনরেস্ট ছিল না, যতটা এই সরকারের আমলে আনরেস্ট হচ্ছে, এবং সামনে আরো হবে। কারণ পার্শ্ববর্তী দেশ চায় না এই সরকার থাক। এবং আওয়ামী লীগ পিরিয়ডে দেখবা পাহাড়ে অনেক শান্ত ছিল, পাহাড়ে কিন্তু খুব বেশি ঝামেলা হয় নাই আওয়ামী লীগ পিরিয়ডে। বাট বিএনপি বলো, না, হয়েছে। হ্যাঁ হয়েছে 2010 সালে, 2010-এর ঘটনা হয়তো বা আপনার মনে আছে। 2010-এর দিকে হচ্ছে আপনার এই যে মন্দির পুড়ে দেওয়া হয়েছিল, যারা বুদ্ধ ধর্মের চাকমা জনগোষ্ঠী যারা, এটা তো স্যাটেলাররা পুরাই দিছে, আমি সেটা বলছি না। হ্যাঁ। বলছি যে পাহাড়িরা অ্যাটাক করতেছে, পাহাড়িরা ঝামেলা করতেছে, ওই পক্ষ থেকে ঝামেলা, এটা আওয়ামী লীগ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হয় নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলে কারণ পার্শ্ববর্তী দেশ যখন চাইছে এই গভর্নমেন্টটা উঠাই দিব, তখন ওদেরকে খেপাই দিচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। তোমাদের ওইখানে ওই যে তুমি যে কথাটা বললা যে খারাপ ভালো সব জায়গায় আছে, তো পাহাড়িদের মধ্যে অনেকেই ওদেরকে বোঝানো হয়েছে, ওদেরকে তো বায়াসড করা হয়েছে যে এটা তোমাদের মাটি, তোমাদের ভূমি, তোমাদের গাছ, স্যাটেলাররা কেন থাকবে, অস্ত্র নাও, অ্যাটাক করো, অপহরণ করো, এই করো সে, ওদেরকে বলছে ওরা হ্যাঁ তাই তো। এটাই হয় বেসিক্যালি। তো এখন যতক্ষণ না পর্যন্ত সচেতনতা বৃদ্ধি না হবে, সচেতনতা বলতে স্যাটেলাররা যতক্ষণ পর্যন্ত এইটা বিলিভ না করবে যে আমি বাংলাদেশি, যার সঙ্গে ঝগড়া করছি সেও বাংলাদেশি, এই যে সচেতনতা, এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এইটার কোনো সমাধান আর্মি করতে পারবে না। আর্মি যেটা করতে পারে, আমি তো আর্মির আমি ইয়েতে ছিলাম, ওদের ওই ইয়েগুলোতে দেখছি, অস্ত্র দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। না। আর পাহাড়িরা অস্ত্রকে ভয় পায়, তারা যাদের হাতে অস্ত্র আছে তাদের হাতে তারা স্বাভাবিক হতে পারে না। তো আর্মিদেরকে এই কারণে তো পাহাড়িরা মনে করছে যে এরা কেন, এদেরকে দরকার নাই। বাট ওইখানে আর্মি না থাকলে বাংলাদেশের ওই ভূখণ্ডই আলাদা হয়ে যাবে। সেই কথাটাই তো আমি বলতেছি যে একটা জায়গায় সামরিক বাহিনী থাকবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী থাকবে, যেখানে থাকার প্রয়োজন থাকবে, কিন্তু তার মানে এই না যে থেকে সে হচ্ছে তার প্রভাব খাটাবে। তার প্রভাবটা হইতে পারে কোন জায়গায়, যে মানুষের কল্যাণে। এই প্রভাবটা কেন খাটাইতে হয় সেটা তুমিও জানো, আমি জানি। কারণ হচ্ছে গিয়ে সামরিক বাহিনীও কিন্তু একটা বাহিনীর আন্ডারে, সামরিক বাহিনী একটা সরকারের বাহিনী, সামরিক বাহিনী স্বতন্ত্র না। যখন যে গভর্নমেন্ট থাকে তার কথা তার শুনতে হয়। এক্স্যাক্টলি। সো সে চাইলেও অনেক কিছু করতে পারে না, সে অর্ডার ফলো। এখানে বিষয়, এখানে অনেক গুণীজন বলছে যে এই বিষয়টাকে রাজনৈতিকভাবে সমাধান সম্ভব, সৈনিক দ্বারা এটা সমাধান সম্ভব না, কিন্তু এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরাই হচ্ছে এই সমস্যাটা করে রাখছে। এবং তারা এই সমস্যার সমাধান করবে না যতদিন পর্যন্ত তাদের নিজেদের খাওয়ার লোভটা না যাবে। এক্স্যাক্টলি। কত কোটি কোটি টাকা, কত কোটি টাকা পেটটা ফেটে যাবে তাও খাবে। এই যে লাইক শেখ হাসিনা যখন চলে গেল, তো আমার অনেক বন্ধু বান্ধবরা আওয়ামী লীগ করতো বা করতো বললে ভুল হবে, করে, তো তারাও কিন্তু বাংলাদেশে নাই। তো তাদের একটা তারা অ্যাকচুয়ালি বর্তমানে কোথায় আছে সেটা আমি বলবো না, জাস্ট এতটুকু বলবো যে এমন জায়গায় আছে, পার্শ্ববর্তী জোনের ভিতরেই আছে, সেটা ইন্ডিয়াতে আছে এমন যে সেটা না।
তো আমারই একটা ফ্রেন্ড তো ওই জায়গায় ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পর দেখে যে সবাই মনে করেন যে এখানে আছে, তারা বারের মধ্যে যে আপনার জুয়া খেলতেছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, একজন একজনের কাছ থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা হচ্ছে ধার নিচ্ছে, আবার সন্ধ্যা হইতে হইতে সেটা তাকে ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, টাকা আবার হাঁটতেছে। তো যে বিষয়টা হচ্ছে আমি বুঝলাম আমার ওই বন্ধুর কথা থেকে যে এই টাকাগুলো আসলে তারা পাইছে কই। এই যে আপনার কথা থেকে আমি জিনিসটা আহ মানে উঠাইলাম আর কি, যে এত পরিমাণ রাখছে খাইছে। তারা ব্যাকআপ, মানে খাইছে আর কি। তো সেটা এখন তারা খরচ করার জায়গাও পাইতেছে না। সবচেয়ে মজার বিষয় কি জানো অর্ণব, এরা বিলিভ করে, যে এই টাকা শেষ হওয়ার আগেই তারা আবার ক্ষমতায় আসবে।